আজ 15ই আগস্ট 2026 ভারতের স্বাধীনতা দিবস। সকালবেলায় সবার আগে আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু দর্শক বন্ধুরা, যে দিনটা আমাদের কাছে উৎসবের, মধ্যপ্রাচ্যের মানুষের কাছে আজকের এই দিনটাই আগুনের, আজকের এই দিনটাই যুদ্ধের। কারণ আজ 15ই আগস্টের ভোর রাতে ইয়েমেনের আল-মোখা বন্দরে অস্ত্র বোঝাই দুটি জাহাজ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। হুতিরা বলছে ওগুলো আসলে সাধারণ জাহাজ ছিল না, ওগুলো ছিল যুদ্ধ জাহাজ, আর তারা নিজেরাই সেগুলো জ্বালিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা আরও দেখবেন ইরান কিভাবে আমেরিকা আর ইসরায়েলের ভেঙে পড়া অস্ত্রের রীতিমতো প্রদর্শনী খুলে বসেছে। ট্রাম্প নতুন কি বলে ফেলেছেন হরমুজ প্রণালী নিয়ে, সৌদি আরবের আরামকো স্থাপনায় ড্রোন হামলার দাবি, আর সমুদ্রে 14টি দেশের নতুন সামরিক জোট যেখানে বাংলাদেশও আছে, আর ইরানের উপকূলের কাছে ভেসে থাকা দুটো এমন বিপদ যেগুলোর ছবি দেখে সবাই চমকে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ইয়েমেনের যুদ্ধ এখন একটা বড় ধ্বংসের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। আজ 15ই আগস্টের ভোর রাতে হুতিরা হামলা চালায় ইয়েমেনেরই আল-মোখা বন্দরে। সেখানে সৌদি আরবের সমর্থন ইয়েমেনি সরকারি বাহিনীর জন্য অস্ত্র আর সামরিক সরঞ্জাম আসছিল, আর সেগুলোই বন্দরে নামানো হচ্ছিল। হুতিদের বক্তব্য অনুযায়ী ঠিক সেই অস্ত্র আর সরঞ্জামকেই তারা নিশানা বানিয়েছে। খবর হলো এই হামলায় অস্ত্র বোঝাই দুটি জাহাজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন ওগুলো ছিল যুদ্ধ জাহাজ, তাদের উপর একাধিক মিসাইল ছোড়া হয়েছে এবং সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে বন্দরের ভিতরে একাধিক জায়গা থেকে আগুন আর ধোঁয়া উঠছে। হুতিদের দাবি এই হামলায় অস্ত্রের গুদাম, তারপরে সামরিক সরঞ্জাম এবং একাধিক সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে। কিন্তু এখানে অন্য পক্ষের কথাটাও শুনে নেওয়া দরকার যে তারা কি বলছে। ইয়েমেনের যে সরকার, সেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন সামরিক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী হুতিদের এই হামলায় 6 জন ইয়েমেনি মারা গেছেন, এর মধ্যে 2 জন নিরাপত্তা কর্মী আর বাকি 4 জন সাধারণ মানুষ। আবার বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে হুতিরা বন্দরে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর দিকে 5টি মিসাইল ছুঁড়েছিল, যার মধ্যে 2টি জাহাজে আগুন ধরে যায়। আর এখানে একটা জিনিস একটু খেয়াল করার মতো, এক পক্ষ বলছে যুদ্ধ জাহাজ, আর একদিকের প্রতিবেদন বলছে বাণিজ্যিক জাহাজ। সুতরাং জাহাজ যে পুড়েছে সেটা নিয়ে অবশ্য কোনো সংশয় নেই। আল-মোখা বন্দর এখন আর শুধু যুদ্ধের একটা ফ্রন্ট নয়, সৌদি আরব থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর জন্য অস্ত্র আর সামরিক সরঞ্জাম আসার যে রাস্তা, সেটাই এখন সরাসরি হুতিরা নিশানা করছে। এবার আসা যাক ইরানে। দর্শক বন্ধুরা, ইরান এখন শুধু নিজের মিসাইলের শক্তি দেখাচ্ছে না, দেখাচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিও, অর্থাৎ মাটি থেকে আকাশ, 2 জায়গাতেই ইরান নিজের দম দেখাতে চাইছে। 40 দিনের যুদ্ধের পরও ইরান তার নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের উৎপাদন আর সরবরাহ একদিনের জন্যও থামায়নি। আর এখন ইরান আমেরিকা ও ইসরায়েলের ওই যে ভূপাতিত করা অস্ত্র, সেই অস্ত্রগুলো দুনিয়াকে দেখাচ্ছে। একরকম ধ্বংসের প্রদর্শনী খুলে বসেছে তারা, যেন তারা বলতে চাইছে, দেখে যাও আমাদের এয়ার ডিফেন্স আকাশ থেকে মাটিতে কি কি নামিয়ে এনেছে। 14ই আগস্টের রাতে সামনে আসা এক প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধের পরেও ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা এবং সেগুলো সেনাবাহিনীর হাতে পৌঁছে দেওয়ার কাজ একটানা চলেছে। অর্থাৎ উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ কোনোটাই থেমে থাকেনি। এই সাক্ষাৎকারটি রেকর্ড করেছে ইরানের সরকারি টেলিভিশন IRIB, আর রেকর্ড করা হয়েছে আইআরজিসির একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে। সেখানেই প্রথমবারের মতো দেখানো হয়েছে আমেরিকা ও ইসরায়েলের কয়েকটি ড্রোন এবং একটি ফাইটার জেটের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যেগুলোকে ইরানের এয়ার ডিফেন্স যুদ্ধের সময় আকাশেই মেরে নামিয়েছিল বলে এখন দাবি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আমেরিকার MQ-9 রিপার ড্রোন, আর ইসরায়েলের হারমেস 900 এবং হারমেস 450 ড্রোনের বড় বড় অংশ রয়েছে।
এছাড়াও দর্শক বন্ধুরা এখানে আছে MQ-9 এবং আমেরিকার F-15 ফাইটার জেটের সঙ্গে জড়িত কিছু কারিগরি অংশও দেখানো হয়েছে। এর মধ্যে কিছু অংশ কিন্তু নতুন নয়, দিন দশেক আগেও ইরান একবার এমন প্রদর্শনী করেছিল, আর সেই যন্ত্রাংশগুলো আমরা আপনাদের সেই সময় দেখিয়েছিলাম। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী জুন মাসে যুদ্ধবিরতির পর ইরান নতুন এয়ার ডিফেন্স সরঞ্জাম সরবরাহ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরান বলতে চাইছে যুদ্ধের পর তারা শুধু নিজেদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কাজ করেনি, বরং আকাশ প্রতিরক্ষার নতুন ক্ষমতা আর অস্ত্রের সরবরাহ দুটোকেই আরও এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই দাবি যদি সত্য হয় তাহলে ইরানের শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোর জন্য এটা নিঃসন্দেহে একটা খারাপ খবর। ইরানকে নিয়ে আরও খবর আছে, কিন্তু তার আগে একটা বড় খবর শুনে নিন। ট্রাম্প আবার একটা বিস্ফোরক কথা বলে ফেলেছেন। 14 ও 15 আগস্টের মাঝরাতে একটি র্যালিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে হারানোর পর তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে ঘোষণা করে দেবেন। শুধু নিয়ন্ত্রণ নয়, সরাসরি আমেরিকার নিজের জমি। তবে ট্রাম্প এটা বলেননি যে এই সিদ্ধান্তের অর্থ আসলে কি দাঁড়াবে, আর আমেরিকা সেটা বাস্তবে কিভাবে কার্যকর করবে। ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে, বৈঠকের পর বৈঠক হয়ে চলেছে, আর এদিকে ঘোষণা হচ্ছে ভূখণ্ড বানিয়ে ফেলার। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আর এই বক্তব্য এমন এক সময় এলো যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরানের মধ্যে টক্কর একটানা চলছে। ইরান এখনও বলে যাচ্ছে যে এই সমুদ্রপথে নিয়ন্ত্রণ আর নজরদারি তাদের নিজেদের শর্ত অনুযায়ী চলবে। আর ঠিক এখানেই কথাটা নূতন মোড় নিচ্ছে, কারণ এতদিন ট্রাম্পের দিক থেকে হরমুজ নিয়ে শুধু নিয়ন্ত্রণের দাবি আসতো, এবার সরাসরি সেটাকে আমেরিকার ভূখণ্ড বানানোর কথা সামনে এসে গেল। খবরটা আমাদের এখানে এসেছে 14 আর ওই 15 আগস্টের গভীর রাতে। আমেরিকা আমাদের থেকে 9-10 ঘন্টা পিছিয়ে, ওখানে তখনও 14 তারিখই, তখন খুব বেশি রাতও হয়নি। ট্রাম্প ঠিক কোন অবস্থায় এমন কথা বললেন সেটা আমি জানি না, তবে তিনি এমন কথা প্রায়ই বলে থাকেন। বাস্তবে কিভাবে করবেন সেটা কেউ জানে না। এবার আসি সৌদি আরবে হুতিদের আরেকটা হামলার খবরে। ইয়েমেনের হুতিরা দাবি করেছে তারা সৌদি আরবের নাজরানে সৌদি আরামকোর একটি স্থাপনাকে ড্রোন দিয়ে নিশানা বানিয়েছে। হুতিদের সঙ্গে যুক্ত নিউজ এজেন্সি একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই দাবি করেছে। তাদের বক্তব্য, হুতি বাহিনী ড্রোন হামলার মাধ্যমে নাজরানে আরামকোকে টার্গেট করেছে। তবে এই হামলায় ঠিক কী ক্ষতি হয়েছে তার কোনো বিস্তারিত তথ্য এখনও দেওয়া হয়নি, আর সৌদি আরবও এই নিয়ে কিছুই জানায়নি। হুতিদের বক্তব্য, এই হামলার কারণ সৌদি আরবের একটি সামরিক বিমান। তাদের অভিযোগ, ওই বিমানটি ইয়েমেনের সীমা লঙ্ঘন করে সাদা প্রদেশের উত্তর পূর্ব দিকের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল, আর সেই কারণেই তারা পাল্টা জবাব দিয়েছে। এখন এই দাবি যদি সত্য প্রমাণিত হয় তাহলে সৌদি আরবের তেল আর জ্বালানি স্থাপনার উপর হুতিদের এটা আরও একটা বড় হামলা হিসাবেই ধরা হবে, আর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তাতে আরও বাড়তে পারে। এবার শুনুন একটা বড় খবর, যেটা গতকাল রাতে বলা হয়ে ওঠেনি। সৌদি আরব এবং আরও 13টি দেশ মিলে সমুদ্রে একটা বড় সামরিক জোট তৈরি করে ফেলেছে, আর এই জোটের উদ্দেশ্য হলো লোহিত সাগর আর গালফ অফ এডেনে জাহাজ চলাচলকে নিরাপদ রাখা। এই নতুন সামুদ্রিক জোটে আছে বাহরাইন, বাংলাদেশ, কোমরস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। ইয়েমেন বলতে এখানে সেখানকার স্বীকৃত সরকার আর সরকারি বাহিনীর কথা বলা হচ্ছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী এই দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আর খবরের আদান প্রদান হবে, সামরিক পরিকল্পনা তৈরি হবে, যৌথ নৌমহড়া হবে, আর প্রয়োজন পড়লে সমুদ্রে যৌথ সামরিক অভিযানও চালানো হবে। অর্থাৎ দরকার হলে একসঙ্গে হামলাও করা হবে। এই জোটের ঘোষণা এমন সময়ে এসেছে যখন হুতিরা লোহিত সাগর আর বাবল মন্দবের পথে সৌদি পতাকাবাহী জাহাজগুলোকে একটানা নিশানা বানিয়ে চলেছে। আর দর্শক বন্ধুরা, দুনিয়ার তেল আর গ্যাস সরবরাহের জন্য এই সমুদ্রপথগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে হরমুজ প্রণালী নিয়ে টক্কর, অন্যদিকে লোহিত সাগরে বাড়তে থাকা এই হামলা।
এই দুটো মিলে সমুদ্রপথের নিরাপত্তাকে এখন গোটা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা বানিয়ে দিয়েছে। তাই আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে চোদ্দোটা দেশ একসঙ্গে দাঁড়িয়েছে কিনা। প্রশ্নটা হলো, এই সামুদ্রিক জোট মাটি আর সমুদ্রের বাস্তব বিপদের সামনে সত্যি কতটা কার্যকর প্রমাণিত হয়। এবার আসছি সেই খবরে, যেটা হয়তো আজকের সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে দীর্ঘমেয়াদী বিপদের খবর। হরমুজের এই লড়াই এখন সমুদ্রের জন্যও বড় ধ্বংস হয়ে উঠেছে। স্যাটেলাইট ছবি এবং 15ই আগস্টের ভোর রাতে সামনে আসা ভিডিওতে ইরানের উপকূলের কাছে, ইরানের জলসীমায় দুটো বড় অয়েল স্লিক স্পষ্ট দেখা যাচ্ছে। অয়েল স্লিক মানে সমুদ্রের জলের উপরে ভেসে থাকা তেলের বড় বড় স্তর, লম্বা লম্বা রেখা। আর এগুলো সামনে এসেছে ট্যাঙ্কারের উপর একটানা হামলার পরেই, অর্থাৎ জাহাজ থেকেই তেল চুইয়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। তার মানে ইরান আর আমেরিকার মধ্যে তেলবাহী জাহাজের উপরে হামলার প্রভাব এখন আর শুধু শিপিং বা জাহাজ চলাচলের মধ্যে আটকে নেই। এই হামলার কারণে উপসাগরের গোটা সামুদ্রিক পরিবেশের উপরেও বড় বিপদ ঘনিয়ে আসছে। আর এটাকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। প্রকৃতির সঙ্গে যখনই কোনো কাটাছেঁড়া হয়, সেখান থেকেই বড় ধ্বংস শুরু হয়। এই তেল প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের একটা বিরাট স্তর তৈরি করে ফেলেছে। 2000 বর্গ কিলোমিটার, সংখ্যাটা একবার ভাবুন। আর সবচেয়ে বড় কথা, এই এলাকাটা একটা সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল। তাই তেল যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে সামুদ্রিক প্রাণী, মাছ এবং গোটা সমুদ্রের পরিবেশে ক্ষতি হতে পারে। অর্থাৎ হরমুজের এই লড়াইয়ে এখন শুধু জাহাজ আর তেলের সরবরাহ আটকে নেই, সমুদ্র নিজেও এর দাম চোকাতে শুরু করেছে। আর মনে রাখবেন, বিজ্ঞান বলে জীবনের শুরুটাই হয়েছিল সমুদ্র থেকে। সমুদ্রে বেঁচে থাকা প্রাণী যদি তেলের কারণে মরতে শুরু করে, তার প্রভাব কতদূর যাবে সেটা আমরা এখনো ভালো করে জানিই না। সবাইকে আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহু আকবার। আমি যা বলে আসছি, যার মাথায় ঢোকেনি আজ বুঝিয়ে দিচ্ছে। এরপর আপনাদের আর বোঝার দরকার পড়বে না। সহজ করার জন্য আগে একটা গল্প বুঝে নিন। পাড়ার একটা উদাহরণ দেই। পাড়ায় একজন খুব প্রভাবশালী লোক ছিল, খুব প্রভাবশালী লোক। গরিব ছিল কিন্তু সাহসী ছিল। পাড়ায় কারোর উপর অত্যাচার হলে সে শুরুতে কিছু বলতো না, কারণ সে নিজের ঘরটাই দেখত। কিন্তু মাঝে মধ্যে সে বলে দিত যে, ভাই মেরো না, গরিবকে কেন অহেতুক পেরেশান করছো? তুমি পাড়ার এত শক্তিশালী লোক, তাই বলে তুমি তার টাকা চুরি করে নেবে, তার গাড়ির কাজ ভেঙে দেবে? এ কথাগুলো সে বলতেই থাকতো। একদা সেই মানুষটা শক্তিশালী কিন্তু গরিব পাড়ার সবচেয়ে বড় গুন্ডা তার উপর হামলা করে বসলো। থাপ্পড় মারতে শুরু করলো, ঘুষি মারতে শুরু করলো, নিজের 4-5টা বন্ধুকে ডেকে নিল, মারতে শুরু করলো। এবার সে গরিব কিন্তু শক্তিশালী মানুষটা কি করলো? পাল্টা জবাব দিল। পাড়ার সবচেয়ে বড় গুন্ডার কোনো ধারণাই ছিল না যে এই গরিব, যার বাড়িতে সবজিওয়ালাকে পর্যন্ত আমরা যেতে দেই না, সে আমাদের উপর পাল্টা হামলা করে বসবে। আর ভাই, সে যে ঘুষিগুলো চালালো, গুন্ডার যে সাঙ্গপাঙ্গরা এসেছিল, প্রথমে তাদের খুব খারাপভাবে মারলো, ভীষণ খারাপভাবে মারলো। তাই পাড়ার অন্য লোকেরা খুব খুশি হলো, এই যে গুন্ডামি করতো তাকে ভাইসাব কি মারটাই না মেরেছে, দারুণ লাগলো। কিন্তু মুখে কিছু বলতে পারতো না, হাসতেও পারতো না, কারণ পাড়ার বদমাসটার ইগোতে আঘাত পেত। তারপর চুপিসারে যখন পরিস্থিতি শান্ত হলো, তখন সেই গুন্ডার সাথে যে সাঙ্গপাঙ্গরা এসেছিল, তারা এক হয়ে ওই বেচারের উপর হামলা করেছিল। তো তারাও তার সাথে যোগাযোগ করলো যে, ভাই আসসালামু আলাইকুম, দেখো বন্ধু, আমার তো গুন্ডার সাঙ্গপাঙ্গ ছিলাম এবং আছিও, আমাদের তো একসাথে কাজ যাতায়াত আছে, এবং আমরা তার পাল্লায় পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আর আমরা আপনার যে ক্ষতিটা করেছি, আপনার যে চোট লেগেছে, আমরা সেটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। চুপিসারে, না তুমি কাউকে জানাবে, না আমরা জানাবো, না আমি জনসম্মুখে তোমার কাছে ক্ষমা চাইব, নইলে তার সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক খারাপ হয়ে যাবে আর আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। তখন বেচারা ভাবলো, সামনের লোক যত টাকা দিচ্ছে, আমি তো সারা বছরেও এত টাকা কামাই না। তো ভাই, তুমি টাকা দাও, তুমি আমাদের বদনাম করো, তুমি দুনিয়াতে চিল্লাও যে তুমি আমাদের মেরেছ, আমরা কোনো পাল্টা জবাব দেব না। বুঝতে পারছেন তো? এই যে চুপিসারে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এটা হলো UAE। আল্লাহু আকবার। যাকে দিচ্ছে সে বেচারা হলো ইরান। আল্লাহু আকবার। বিষয়টা আরও সহজ করে দিচ্ছে। UAE ইসরায়েল ও আমেরিকার সাথে মিলে ইরানের উপর হামলা করেছে যুদ্ধের শুরু থেকে, এবং মাঝে বেশ কয়েকবার যুদ্ধ থেমে যাওয়ার পর আমেরিকার উপর UAE বারবার চাপ সৃষ্টি করে বলেছে যে ইরানের উপর হামলা করো। ইসরায়েলি ফৌজকে UAE-তে ঢুকতে দেওয়া হয়েছে। UAE এর ভেতরে ইসরায়েলি সৈন্য, ইসরায়েলের শীর্ষ কমান্ডার
ড্রোন ব্যাটালিয়ন ও এয়ার ডিফেন্স সিস্টেম এনে মোতায়েন করা হয়েছে যুদ্ধের সময়। কিন্তু ইরান তাদের চেপে ধরে পিটিয়েছে, ভীষণভাবে মেরেছে। ইউএই এর সব গুমর ও অহংকার চূর্ণ হয়ে গেছে। মহল্লাসী বদমাশটা অর্থাৎ আমেরিকাকে ইরান পিটিয়েছে। যুদ্ধের ময়দানে যারা তার সাথে লাফিয়েছিল, এই ইউএই এর মতো দেশগুলো, তাদেরও ইরান পিটিয়েছে। প্রতিবেদন চলে এসেছে যে ইউএই নিজে আমেরিকা ও ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা করেছে। আর এগোতে এগোতে বর্তমান দিনে ইউএই এর অবস্থা এই দাঁড়িয়েছে যে যখন ইসরায়েল পিছু হটল, আমেরিকার অবস্থা শোচনীয় হয়ে গেল, তখন ইউএই ফেঁসে গেল। একবার ইউএই ইরানের সাথে কথাবার্তা বলল। আমি 2 দিন আগের প্রতিবেদনে একথা জানিয়েছিলাম যে ইউএই এর কর্মকর্তারা চুপিসারে তেহরানে গেছেন। তেহরান থেকে ইউএই এর বিমান কয়েক ঘন্টার মধ্যে ফিরে এসে ইউএইতে ল্যান্ড করে। তখনই আমি বলেছিলাম আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা তো ঘটতে চলেছে। এখন ইরানের এমন মহাশক্তি দেখার পর ইউএই এর দ্রুত আক্কেল হয়েছে এবং তাদের জন্যই এটা ভালো হয়েছে। এবার আসল প্রতিবেদন শুনুন। আরও পরিষ্কার হয়ে গেছে 3 বিলিয়ন ক্যাশ, 2 টন সোনা 15 বিমানে বোঝাই করে ইউএই ইরানকে দিয়েছে। আল্লাহু একবার, সবাই আল্লাহু একবার বলুন ভাই সাহেব। এই যে একটা জাতিকে দাবিয়ে রাখা হচ্ছিল, এই মুসলমান সমাজ যে গুন্ডামির মুখে ভেঙে পড়েছিল আর নিজেদের ইহুদিদের দোসর মনে করে তাদের সাথে হাত মিলিয়ে নিজেদের সবচেয়ে উঁচুতে ভাবছিল, আল্লাহ এমনভাবে ইরানের পক্ষ নিয়েছেন যে সেই ইউএই নিজেদের রক্ষা করার জন্য এই একই প্রতিবেদনে লেখা আছে 3 বিলিয়ন ক্যাশ ও 2 টন সোনা 15টি বিমানে ভরে ইরানকে দিয়েছে এবং বলেছে যে আমাদের যেন এই যুদ্ধে টেনে না নামানো হয়। হ্যাঁ, যুদ্ধে টেনে নামাবেন না। আমাদের হামলায় বা আমাদের সম্পৃক্ততার কারণে আপনাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমরা সবার আগে দিচ্ছি। আল্লাহু একবার। এটা আল্লাহর কুদরত, ইরানের একার নয়। ভাইরা, মুসলমানেরা, আমার বন্ধুরা, ওহে আমার সঙ্গীরা, ইরান শিয়া হওয়ার কারণে এত ঘৃণা করছো যখন দেখছো যে ইরানের সাথে আল্লাহর সন্তুষ্টি ও সাহায্য রয়েছে? তোমরা কেন ভাবছো যে সে শিয়া? তোমরা বরং ভাবো যে সে একজন মুসলমান, উম্মতেরই একজন মানুষ। আমি আমার হিন্দু ভাইদেরও বলছি, এটা ভেবো না যে ওটা একটা মৌলবাদী দেশ, বরং এটা ভাবো যে পুরো পৃথিবীতে একমাত্র ইরানই এমন একটা দেশ যারা বিশ্বজুড়ে গুন্ডামি সৃষ্টিকারী শক্তিকে মাটিতে নামিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাদের সমস্ত গুন্ডামি বের করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। এ দেশের নাম হলো ইসলামিক রিপাবলিক অব ইরান। অন্যদিকে ইহুদি সৈন্য, ইসরায়েলি সৈন্য, তথাকথিত পরাশক্তি, মার্কিন সৈন্য ভয়ে মূত্রত্যাগ করছে, আতঙ্কে কাঁপছে। আমি আবারও বলছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। প্রতিবেদন এসেছে যে ইসরায়েল ভয় ও বিস্ময়ের মধ্যে রয়েছে। এ নিন প্রতিবেদন। আর এটা ইসরায়েলের একটি সংবাদপত্র, যেখানে লেখা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ভয় ও উদ্বেগের মধ্যে রয়েছে এবং আমরা স্তম্ভিত যে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে দ্রুত গতি এবং আগের সময়ের চেয়ে অনেক দ্রুত তারা তা পুষিয়ে নিচ্ছে। 2026-27 সালের মধ্যে ইরানের কাছে এই যুদ্ধের আগের মতো সমপরিমাণ ক্ষেপণাস্ত্র চলে আসবে। এরপর 2028 সালে ইরান আবারও একবার ইসরায়েলের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। ইরান যেভাবে দ্রুতগতিতে অস্ত্র তৈরি করছে এবং নিজেদের পুনরুদ্ধার করছে, আমেরিকা ও ইসরায়েল সেই গতিতে না তো অস্ত্র তৈরি করতে পারছে আর না নিজেদের সামলে উঠতে পারছে। মনে মনে দুরূদ পাঠ করতে থাকুন, পড়তে থাকুন, দোয়া করতে থাকুন, যাতে বাতিল এভাবেই ধ্বংস হয়। ওদিকে আরবদের প্রতি ইরানের পরিষ্কার সতর্কবার্তা রয়েছে। ইরানি কর্মকর্তারা বুঝিয়ে দিয়েছেন যে যতক্ষণ না তোমাদের নিরাপত্তা ঠিক হচ্ছে, যতক্ষণ তোমরা বিদেশি শক্তি, অন্যান্য দেশ ও ইহুদিদের উপর নির্ভরশীল থাকবে, তাদের উপর ভরসা করবে, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে এবং যতদিন না তোমাদের দেশ থেকে বিদেশি প্রভাব কমছে, ততদিন তোমরা নিরাপদ হতে পারবে না। আর আমরা সতর্ক করে দিচ্ছি, এর জবাব আমাদের পক্ষ থেকে দেয়া হবে। আমেরিকার জেডি ভ্যান্স টিভিতে এসেছিলেন, তাকে বেশ বিভ্রান্ত লাগছিল এবং সে অস্বস্তির সাথে বলছিল ইরানিরা এরপর কি করতে চলেছে তা আমরা জানি না, তারা উল্টো মাথার লোক, তাদের পরিকল্পনা কি তা আমরা জানি না, তারা ভরসা করার যোগ্য না, বলে এক কথা করে আরেক, ওয়াদা রক্ষা করে না। আমাদের মনে হচ্ছে এই প্রথম যেন যেমন কুকুর তেমন মুগুর পাওয়া গেছে। এরপর সে বলেছে যে তেলের দাম কমে গেছে এবং এখন এগুলো আরও কমবে। এখন আমেরিকা নিজেই নিজের ঝামেলায় জড়িয়ে পড়েছে। দুটি ব্যাপার রয়েছে। এক হলো সে তার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা জিতে গেছি, ইরানের উপর হামলা করে আমাদের বিজয় অর্জন করেছি। দ্বিতীয়ত, সে এই কথা বোঝাতে ব্যস্ত যে ভাই আমাদের এখানে জিনিসপত্রের দাম বেশি হবে না, তেলের দামও চড়া হবে না। খুব চমৎকার খেলেছে ইরান। ইরান দাবি জানিয়েছিল যে পুরো এলাকায়, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সমস্ত মুসলিম আরব দেশ চুপচাপ রইল। ইরান তো ন্যায়ের পথেই কথা বলছিল, সব জায়গায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত। একমাত্র হামাস দাঁড়িয়ে বলল যে হ্যাঁ, আমরা ইরানের এই বক্তব্যকে এবং এই মানসিকতাকে সমর্থন করি যে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এবার আরও একটা মন ভালো করে দেওয়ার মতো খবর শুনুন, আপনাদেরও মন ভালো করে দেব। আমেরিকার শীর্ষ জেনারেল, কমান্ডার, সিনিয়র অফিসিয়াল ও সামরিক কর্তারা বলেছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের গভীর উদ্বেগের কথা প্রকাশ করছি।
তারা বলেছেন, আমাদের ভয় হচ্ছে আমেরিকার যে সৈন্য, আমাদের যে আমেরিকান সৈন্যরা মাসের পর মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে, পেরেশান হয়ে গেছে, লড়াই করার সামর্থ্য তাদের মধ্যে আর অবশিষ্ট নেই। আমিও তো এটাই বলছিলাম, হায়দারের সন্তানদের সাথে যুদ্ধ করছো, সেই হায়দারের সন্তানদের সাথে যাদের বুকে কারবালা রয়েছে, তাদের হত্যা করে ভাবছো তারা ভয় পেয়ে যাবে? আরে তারা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। বলেনি? তাই হয়েছে। জার্মানির একটি শিপিং কোম্পানি জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমাদের $60 কোটি ক্ষতি হয়েছে। ওই গোলাপি শুয়োরটা আসে আর বকবক করে বলে যায়, আরে না, এমন তো কিছু হয়নি, হরমুজ তো খোলাই আছে। আরে হরমুজ খোলা আছে নাকি তোর সামনে চেইন খোলা আছে? ওটা বন্ধ কর, এমনিতেই তো কিছু নেই। সামনে এগিয়ে যাওয়া যাক। পরের দৃশ্যটা দেখুন, এটা ইরান প্রকাশ করেছে। ইরান দেখিয়েছে যে কেশম দ্বীপে আমাদের জলসীমা, আমাদের দ্বীপের উপর এমনকি ডাঙা পর্যন্ত তেল ছুঁয়ে পড়ছে, তেল উঠে আসছে। হরমুজের ট্যাঙ্কারগুলোর উপর হামলার কারণে ট্যাঙ্কার থেকে যে তেল চুইয়ে পড়ছে তা ইরানের দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে। ইরান প্রমাণ পেশ করার পর বলেছে যে এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে, পরিবেশগত ক্ষতি হচ্ছে। এখন এর জন্য দায়ী কে? আমাদের এর মূল্য দিতে হবে, ক্ষতিপূরণ চাই। ইরাকের সরকার ঘোষণা করেছে যে স্থানীয়ভাবে আমাদের এখানেই কিছু গ্রুপ যে ড্রোনগুলো তৈরি করছিল, আমরা সেই ড্রোনগুলো জব্দ করেছি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরাকের সামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেছেন। হুতিরা দাবি করেছে যে তারা সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আবারও হামলা চালিয়েছে। ওদিকে ইয়েমেনের সেনারা জানিয়েছে যে তারা সমুদ্রের বুকে হুতিদের 2টি নৌকা ধ্বংস করে দিয়েছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমেরিকা বা ইসরায়েল কিংবা তাদের বন্ধুদের বিরুদ্ধে যখনই কেউ যুদ্ধে নামে, তখন সবার আগে সোশ্যাল মিডিয়া, যেমন এলন মাস্কের ওই ছিলে ফেলা মুরগির ছানার প্ল্যাটফর্ম এক্স, সেখান থেকে সেই লোকদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। যেমন ইয়েমেনে হুতিদের সামরিক কর্মকর্তারা, যেখান থেকে তারা বিবৃতি জারি করতেন, যাদের মুখপাত্রকে ইয়াহিয়া সারি বলা হয়, এলন মাস্ক সেই মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন। আমেরিকার মতো একই হাল সৌদি আরবের। একটা সূচো তো বানাতে পারে না, একটি সামরিক সরঞ্জামও বানাতে পারে না, তাই এক মুঠো মানুষের সাথে লড়ার জন্য কি করলো? এই দেখুন, 39টি দেশের সামরিক সম্মেলন আয়োজন করলো, সেনাবাহিনীকে ডাকলো, 39টি দেশের সামরিক অধিকারীদেরকে ডেকে হুতি সংগঠনের বিরুদ্ধে একটি জোট তৈরি করলো যে আমরা সবাই মিলে এই মুষ্টিমেয় হুতিকে খতম করব। এর পরের দিন ব্রিটেন ইরানের কাছে অনুরোধ জানিয়েছে যে আপনারা হুতিদের থামান, এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, লোহিত সাগরে উত্তেজনা বাড়ছে। আমি স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। সমস্ত হুমকির পরেও ইয়েমেনের হুতিরা ইয়েমেনেরই ভূখণ্ডে আরব সংযুক্ত বন্দরগুলোতে, যে বন্দরগুলো ইয়েমেন সরকার এবং সৌদি আরব ব্যবহার করে, সেখানে হামলা চালিয়েছে। হামলা সফল হয়েছে, স্যাটেলাইট ইমেজে ধ্বংসলীলা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ইয়েমেনের সেনারা দাবি করেছে যে তারা হুতিদের 27 জনকে হত্যা করেছে। সৌদি আরবের পরিকল্পনা বেশ বড়। সৌদি আরব ভাবছে যে ইয়েমেনে গ্রাউন্ড অপারেশন চালিয়ে ইয়েমেনের হুতিদের সমুদ্রের উপর যে আধিপত্য রয়েছে, অর্থাৎ সমুদ্রের সীমান্ত থেকে তাদের হটিয়ে দেওয়া এবং সেটির উপর নিজেদের দখল কায়েম করা, যাতে লোহিত সাগরে হরমুজ প্রণালীতে ইরানের যেমন একচ্ছত্র প্রভাব রয়েছে, ঠিক তেমনি সৌদি আরবও লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীর মুকুটহীন সম্রাট হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া ইয়েমেনের হুতিদের পক্ষ নিয়েছে এবং ইউএনএসসি নিরাপত্তা পরিষদে দাবি জানিয়েছে যে যেভাবে ইয়েমেনের হুতিদের উপর অবরোধ আরোপ করা হয়েছে, সে অবরোধ তুলে নেওয়া হোক। হুতিরা এইমাত্র, অর্থাৎ কিছু সময় আগে ইয়েমেনে হামলা চালিয়েছে, যাতে ইয়েমেনের 2 জন সেনা নিহত হয়েছেন। যখন আমি চিৎকার করে বলতাম যে জোলানি আমেরিকার দালাল, তখন চুলপাকা ভক্তরা নিচে কমেন্ট করত, আরে বাশার আল আসাদ তো কত সুন্নিকে হত্যা করেছে। আপনারা বুঝতেন না আমি কখন বলেছি যে বাশার আল আসাদ সঠিক ছিল, কিন্তু বাশার আল আসাদকে হঠাৎ গিয়ে আপনারা আমেরিকাকে বেছে নিলেন। আরে জোলানি তো আমেরিকারই লোক। এবার দেখে নিন, জোলানি ইসরায়েলকে গোলান হাইটস তুলে দিয়েছে এবং সিরিয়ার সম্পূর্ণ জমির একটা অংশ আমেরিকাকে দিয়ে দিয়েছে। এখন এই অর্থ, দুর্লভ খনিজ সম্পদ ও তেলের ক্ষুধার্ত ডাকাত আমেরিকা সিরিয়ার ভেতরে তেল তোলার গাড়ি এবং তেল অনুসন্ধানের গাড়ি পাঠাচ্ছে। এখন আমেরিকার এই ডাকাত বাহিনী ইয়েমেনের মাটি থেকে তেল চুষে খাবে, আর মুসলমানরা জোলানিকে জিন্দাবাদ জিন্দাবাদ বলবে। ওদিকে লেবাননের উপর রাশিয়ার কায়দায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। সুধীমণ্ডলী, এর পাশাপাশি দেখুন যেমনটা সে গাজায় করেছে, সীমান্ত এলাকায় সুন্দর সুন্দর গ্রামগুলোতে ইসরায়েল বোমা পেতে পুরো গ্রামকে উড়িয়ে দিচ্ছে, আর আপনাদের পছন্দের সমস্ত মুসলিম আরব দেশ চুপ করে বসে আছে। কোন মুখে আপনারা ইরানের নিন্দা করেন? আপনাদের বাপদাদারা তো মুখ বন্ধ করে বসে আছেন। ওদিকে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা লেবানন থেকে সরে যাব না। এরপর আমেরিকা অস্বীকার করেছে।
আমেরিকা বলে দিয়েছে যে না, ইসরায়েলকে লেবানন থেকে বেরিয়ে যেতেই হবে। আপনারা আপনাদের স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। গাজায় ইসরায়েল তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে এবং তারপর ঘোষণা দিয়েছে যে ইনি হামাসের একজন নেতা ছিলেন, যাকে আমরা খতম করেছি। এরপর হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে ইনি গাজার একজন পুলিশ অফিসার ছিলেন। আমাদের কোনো যোদ্ধা বা লড়াকু কেউ ছিলেন না। অর্থাৎ ইসরায়েল আজও এভাবে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। মানে তোমরা হামলা চালিয়ে যাবে আর উল্টো সামনের জনকে বলবে যে তোমরা অস্ত্র সমর্পণ করো, তাহলে সামনের জন কিভাবে অস্ত্র সমর্পণ করবে? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।